তৃতীয় টার্মিনাল থেকে রাজস্ব আদায়ের ৭৩% পাবে জাপানের কনসোর্টিয়াম, আর বাকি ২৭% পাবে বাংলাদেশ। এমন একটি প্রস্তাব দেয়া হয়েছে জাপানি কনসোর্টিয়ামকে। আশা করা হচ্ছে জুন মাসের মধ্যেই সেই চুক্তিটি স্বাক্ষর হতে যাচ্ছে। সেটি হবে তৃতীয় টার্মিনাল পরিচালনার মূল যে দায়িত্বে থাকবে কনসোর্টিয়াম তাদের সঙ্গে। এটি নিয়েই মূলত তৃতীয় টার্মিনাল দীর্ঘদিন ধরে এভাবে আটকে আছে, তার পুরোদমে যে কার্যক্রম সেটি চালু করা নিয়ে। সফট ওপেনিং হয়ে গেছে আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ১.৫ বছর পার হলো এবং নতুন যে বিএনপি সরকার গঠিত হয়েছে তাদেরও কিন্তু বেশ কয়েক মাস এর মধ্যে অতিবাহিত হলো। তৃতীয় টার্মিনাল নিয়ে উদ্যোগের কিন্তু কোনো কমতি নেই, কিন্তু জাপানের সঙ্গে পরিচালনার জন্য যে চুক্তি, সেই চুক্তিটি আটকে ছিল। মূলত এই রাজস্ব ভাগাভাগি নিয়েই দেন দরবার হচ্ছিল। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে তো কোনো প্রকারেই তারাও ছাড় দিতে রাজি নয়, যে সর্বোচ্চটা তারা দেন দরবার করতে চাচ্ছিল যে যতটুকু বাংলাদেশের পক্ষে রাজস্ব বেশি ভাগটা নেওয়া যায়। সেই জায়গাতে আমি বলবো ৭৩% যখন প্রস্তাব দেওয়া হয়েছে ৪টি প্রধান খাত থেকে, সেই ৪টি প্রধান খাত কী কী আপনাদেরকে একটু যদি বলি। তৃতীয় টার্মিনালে ৪টি গুরুত্বপূর্ণ খাত: অ্যাম্বার্গেশন ফি, দোকান ও লাউঞ্জ ভাড়া, কার্গো হ্যান্ডেলিং চার্জ এবং কার পার্কিং ভাড়া থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়াম। এসব খাত থেকে অর্জিত প্রায় ৭৩% রাজস্ব জাপানি কনসোর্টিয়ামকে দিতে হবে, আর বাকি ২৭% পাবে বাংলাদেশ। বাংলাদেশের হাতে এর বাইরেও আরও কিছু খাত রয়েছে যেখান থেকে আয় হবে। সেই খাতগুলোও আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। যে খাতগুলো মূলত বাংলাদেশের হাতে থাকছে তার মধ্যে রয়েছে ওভারফ্লাইং চার্জ ও বিমান অবতরণ ফি। এছাড়া কাস্টমস, নিরাপত্তা, ইমিগ্রেশন কার্যক্রমও বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফলে কৌশলগত ও নিরাপত্তা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই যখন অবস্থা, তখন বাংলাদেশের কিন্তু ঋণ পরিশোধ করতে হচ্ছে। প্রথম কিস্তিটিও কিন্তু দেয়া শুরু করতে হচ্ছে জুন মাস থেকে। এমন পরিস্থিতিতে এই তৃতীয় টার্মিনালকে যদি পুরোদমে চালু না করা যায়, তাহলে কিন্তু এর যে সুফলতা, এখান থেকে যে আয়, সেটি কিন্তু হচ্ছে না। দীর্ঘদিন ধরে যে অপেক্ষা, সেটির যদি অবসান হয়ে যায়, তাহলে সরকার যে পরিকল্পনা করছে ১৬ই ডিসেম্বরকে টার্গেট করে যে উদ্বোধনের একটা দিনক্ষণ ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, আবার কখনো কখনো বলা হচ্ছে যে ২৬শে মার্চকে টার্গেট করে এটি করা হবে। সব কিছুই কিন্তু নির্ভর করছে জাপানের সঙ্গে চুক্তি হওয়ার পরে। চুক্তি আজকে যদি সিদ্ধান্ত হয়ে যায় যে আমরা এই প্রস্তাব যে ৭৩% এবং ২৭% এটি যদি জাপানি কনসোর্টিয়াম মেনে নেয়, তাহলে কিন্তু সেদিন থেকেই আরও প্রায় ৩ মাস, অর্থাৎ ৯০টি দিন কিন্তু অপেক্ষা করতে হবে। চুক্তি হতে যে কাগজপত্রের যে একটা ব্যারিয়ার আছে, এখানে যে সময়ের একটা ব্যাপার রয়েছে, কিন্তু চুক্তি হতে আমরা এর আগে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছিলাম, বিশেষ করে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের কাছে। উনি যেদিন প্রেস ব্রিফিং করলে সেদিনও কিন্তু তিনি বলেছেন যে ৩ মাস এই চুক্তিটি হতে সময় লাগবে কাগজপত্র তৈরি করতে। তারপরে যে কিন্তু চুক্তি হয়ে গেলে এর মধ্যে তারা দ্রুত সময়ের মধ্যে তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু চালিয়ে নিতে তারা চাইবে এবং দ্রুত সময়ের মধ্যে করবে। সেটি করতেও মিনিমাম ৬ মাস থেকে ৯ মাস লাগার কথা। সেই ক্ষেত্রে ১৬ই ডিসেম্বর যদি উদ্বোধন পুরোপুরি নাও করা যায়, তাহলেও কিছু কিছু অংশে হয়তো কিছু কাজ হয়তো করতে পারবে, যেমন পার্কিংয়ে হয়তো প্লেনগুলোকে রাখা, সেই সব জায়গাগুলোকে যদি কাজে লাগাতে পারে, তাহলেও কিন্তু সেখান থেকে একটা আয় কিন্তু আসতে থাকবে। এরপরে যদি ২৬শে মার্চকেই আমরা টার্গেট করলাম, যে ১৬ই ডিসেম্বর হলো না, অর্থাৎ ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, সেই দিনটিকেই যদি বেছে নেয় এবং সেদিন যদি উদ্বোধন করা হয়, তাহলেও কিন্তু পর্যাপ্ত সময় কিন্তু এখনও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের হাতে রয়েছে। জাপানি কনসোর্টিয়াম তাদের লোকবল নিয়োগ থেকে শুরু করে যে যে কার্যক্রমগুলো করা দরকার, এয়ারপোর্ট ট্রান্সফারের যে প্রকল্প, সেই প্রকল্পটিও কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। যেহেতু আমাদের সমস্ত কিছু রেডি রয়েছে,
এটি করতে সরকারের যদি সদিচ্ছা থাকে এবং কনসোর্টিয়ামের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এটি করতে খুব বেশি মানে কালক্ষেপণ হবে বলে আমার মনে হয় না। এটি পুরোটা তাদের আসলে আন্তরিকতার বিষয় যে কত দ্রুত আমরা এটি চাই। দেন দরবারটি যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এর যে জটিলতা সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করছে। এখন আসা যাক, তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে বড় একটি প্রশ্ন সবসময় আছে যে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে দ্বিতীয় কোনো গ্রাউন্ড হ্যান্ডেলার আসছে এবং সেটি বিদেশি গ্রাউন্ড হ্যান্ডেলার আসতে পারে। জাপানকেও এই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়ার জন্য বারবারই বলা হচ্ছিল যে জাপানকেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি আপনারা জানেন যে কিছুদিন আগে তার্কিশ একটি গ্রাউন্ড হ্যান্ডেলার যারা ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে শুরু করে তারা বিভিন্ন এয়ারপোর্টে কিন্তু গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করে থাকে। সেই গ্রাউন্ড হ্যান্ডেলারও কিন্তু বাংলাদেশের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। এখন একেবারে সম্প্রতি যেটি দেখলাম যে আমিরাতের ডানাটা তারাও কিন্তু গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে আগ্রহী। তো যাকেই হোক আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে তার কোয়ালিটি নিশ্চিত করে যার এক্সপেরিয়েন্স অনেক বেশি ভালো এবং ওয়ার্ল্ড ওয়াইড যার রেপুটেশন অনেক বেশি ভালো, আমি আশা করি তাকেই হয়তো সরকার নিয়োগ দেবেন এবং গ্রাউন্ড হ্যান্ডেলিংটাই মূলত যাত্রী সেবার যে মূল সেবা সেখানে কিন্তু হয়ে থাকে। আমাদের যেহেতু বিমানের উপরে অনেক ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে, এককভাবে তারা হ্যান্ডেলিং করে বলে তারা যেভাবে ইচ্ছা সেভাবেই করে এই অভিযোগটা যাত্রীদের। সেখান থেকে মুক্তি পেতে একটা আন্তর্জাতিক মানে সেবা নিশ্চিত করার জন্য আরেকজনকে নিয়ে আসা হচ্ছে, সেটি যেন তেন কাউকে না দেয়া হোক এবং সিভিল এভিয়েশনকে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। কারণ সিভিল এভিয়েশন যদি গ্রাউন্ড হ্যান্ডেলারকে তার নিয়ন্ত্রণে না রাখতে পারে এবং তাকে যদি চাপ না দিতে পারে এবং যদি বিমানকে রেখে পাশাপাশি দুটি গ্রাউন্ড হ্যান্ডেলার এয়ারলাইন্সগুলোকে চয়েস দিয়ে দেবে কে কার কাছ থেকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবাটি নেবে, তাহলে কিন্তু প্রতিযোগিতার একটা বাজার তৈরি হবে। এই প্রতিযোগিতার বাজারে নিশ্চয়ই বিমানও টিকে থাকার জন্য তাদের সর্বোচ্চ যে সেবা সেটি নিশ্চিত করতে চাইবে। চুরি, লাগেজ কাটা ফাটা এই ধরনের অভিযোগগুলোও নিশ্চয়ই কমে আসবে এবং সে যাকেই দেয়া হোক সেও কিন্তু চাইবে যে বাংলাদেশের মার্কেটে তার একটা সুনাম তৈরি করতে। কারণ বিশ্ব বাজারেও তো তাদেরকে ব্যবসা করতে হয়। বাংলাদেশে যখন সে কাজ পাবে অন্য বিদেশি এয়ারপোর্টেও কিন্তু সে কাজ পাওয়ার জন্য আগ্রহী থাকবে এবং এটি তো তার একটা বড় ব্যবসা। তো সেই জায়গাটি আমি বলবো যে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো নির্ধারণ করা দরকার, কারণ এখানে অনেক প্রশিক্ষিত জনবল দরকার। তৃতীয় টার্মিনালে যখন চালু হবে এর যে প্যাসেঞ্জারের সংখ্যা, এয়ারলাইন্সের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন কিন্তু বাংলাদেশে এখন 1 এবং 2 নম্বর টার্মিনালে যেভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিং বা আদার্স কাজ করা হয়, পরিচালনার জন্য যে কাজগুলো করা হয় সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। সেইটি সামাল দিতে লোকবল দরকার, সেই লোকবলগুলোকে কিন্তু নিয়োগ দিতে হবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে। তাদের কিন্তু 6 মাসের একটা প্রশিক্ষণ না দিলে কিন্তু যখন তারা গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজে বা পরিচালনার কাজে যুক্ত হবে সেটি কিন্তু মানে সেই ধরনের ইফেক্টিভ কোনো কিছু কিন্তু আসবে না। রেজাল্টটা যদি ভালো আনতে হয় আমি বলবো দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো পাশাপাশি করে ফেলতে হবে। তো এখন দেখা যাক যে এই 73 আর 27% ভিতরেই সমাধান হয় কি না। বাংলাদেশকে নিঃসন্দেহে কিছু কিছু জায়গায় ছাড় দিতে হবে। জাপান নিশ্চয়ই তারাও পরিকল্পনা করছে যে তাদের এই পরিচালনার জন্য তাদের যে খরচটি হবে, এটি চুক্তি হচ্ছে 15 বছরের জন্য। তারাও নিশ্চয়ই 15 বছর পরে অর্থনীতি কোথায় যাবে, এখন সারা বিশ্বের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশে ডলারের এগেনস্টে যেভাবে টাকার মান কমছে, সেই সব নানান বিষয় কিন্তু তারাও বিবেচনা করছে যে আগামীর অর্থনীতি 5 বছর পরে কোথায় যাবে, 10 বছর পরে কোথায় যাবে, সেই সব বিবেচনা করেই নিশ্চয় তারাও এই রেটটি নির্ধারণ করছে। বলা হচ্ছে যে 20 বার এটি নিয়ে বসা হয়েছে। তো এতবার একটি বিষয় নিয়ে দেন দরবার হচ্ছে যেহেতু নিশ্চয় এখানে তারাও তাদের প্রফিটটাকে হিসাব করেই কিন্তু করছে। আমার কথা হলো তৃতীয় টার্মিনাল নিয়ে অনেক কিছু হলো, অনেক দেখলাম। এখন ভাই আপনারা দ্রুত সময়ের মধ্যে এটি শুরু করেন এবং বাংলাদেশকে এই ঘরের পকেটে টাকা দিয়ে কিস্তি শোধ না করে এখান থেকে
ইনকাম করে যদি কিস্তিতে আমরা পরিশোধ করতে পারি, সেটি কিন্তু আমাদের জন্য লাভজনক হবে। তো আশা রাখি কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে এই চুক্তিটি সম্পূর্ণ করবে এবং সাধারণ যাত্রীদের জন্য তৃতীয় টার্মিনাল খুলে দেবে। সেটি 16 ডিসেম্বর হোক, 1 জানুয়ারি হোক, আর 26শে মার্চ হোক, এই ডেট কোনো বিষয় না। আমার কথা হলো দ্রুত সময়ের মধ্যে আপনি চালু করেন, যত দ্রুত সম্ভব তাই করেন। ওই ডেটকে ধরেই আপনাকে করতে হবে এমন না। তারা আগেই যদি রেডি হয়ে যায় তাহলে তারা আগেই করে ফেলেন, অসুবিধা কোথায়? 16 ডিসেম্বরে করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই, 26শে মার্চ করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। একটা নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করে সেই অনুযায়ী টার্গেট করে কাজটা যদি আগানো যায়, তাহলে আমার মনে হয় সেটিকেই মানে সবাই সাপোর্ট দেবে এবং দ্রুত সময়ের মধ্যে এই কাজটি শেষ হয়ে যাবে। এবং তখন বাংলাদেশের যে এভিয়েশন হাব হয়ে ওঠার যে সম্ভাবনা বা সুযোগগুলো রয়েছে সেটি হবে। পাশাপাশি আমাদের আরও অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরগুলো তৈরি করার ব্যাপারে আরও কথা হচ্ছে, সেগুলোও নিশ্চয় হবে। বগুড়া বলেন, ঠাকুরগাঁও বলেন, সেখানে যে আন্তর্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা করা হচ্ছে সেগুলো হবে। এই বাংলাদেশ তখন কিন্তু একটা এভিয়েশন হাবে রূপান্তরিত হতে পারে যদি সেই অনুযায়ী কাজ করা যায়। নিশ্চয়ই কর্তৃপক্ষ এবং সরকার এটি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত সময়ের মধ্যে এই কাজটি করবে। তো সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.